বাংলায় একটা কথা আছে, যদি সরস্বতী সঙ্গে থাকেন তাহলে লক্ষ্মী আজ না হয় কাল আসবেনই। অর্থাৎ সবার আগে দরকার নির্ভেজাল এডুকেশন। যদি এডুকেশন ভালো হয় তাহলে সেই দেশের ব্যবসা, আবিষ্কার, চিকিৎসা সবকিছুই এগিয়ে যাবে। দিল্লির প্রোটেস্টের পর সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় ছাত্ররা পথে নেমেছে। ন্যাশনাল আর অ্যান্টি ন্যাশনাল ন্যারেটিভে সোশ্যাল মিডিয়া ভরে গেছে। কিছু মিডিয়া যারা প্রোটেস্ট করছে তাদের অ্যান্টি ন্যাশনাল বলে দাগিয়ে দিচ্ছে, অন্য কিছু জন ছাত্রের কাঁধে ভর দিয়ে পলিটিক্যাল কেরিয়ার তৈরি করে নেওয়ার চেষ্টা করছে। এসবের মাঝে আসল ইস্যুগুলোই আস্তে আস্তে পেছনের দিকে চলে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, একজন মন্ত্রীর পদত্যাগ কি সত্যিই ভারতের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে পারবে, নাকি সমস্যাটা আরো অনেকটা গভীরে, যা একটা গোটা প্রজন্মকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে? আজ এই ভিডিওটিতে কথা হোক ভারতের এডুকেশন সিস্টেম নিয়ে, যার হেডলাইনের আড়ালে চাপা পড়ে থাকে দুর্নীতির জাল চারদিকে ছড়ায়, সত্য বললেই ভয় দেখায়, চেয়ার বদলায় বদলায় নাম, মানুষের কষ্ট থাকে অবিরাম। প্রথমেই আসা যাক ভারতের সরকারি চাকরির পরীক্ষা এবং এন্ট্রান্স এক্সামে বিশ্বস্ততার প্রশ্নে। একটা সময় ছিল যখন প্রশ্নপত্র সরকারি ছাপাখানায় ছাপা হতো, সরকারি স্কুলেই পরীক্ষা হতো। পরীক্ষার্থীর সংখ্যা বাড়তে শুরু করলে 2016 থেকে দুর্নীতি রুখতে এবং ডিজিটালাইজেশনের জন্য প্রাইভেট কোম্পানিদেরও সুযোগ দেওয়া হলো। তার জন্য নির্দিষ্ট গাইডলাইনও তৈরি করা হলো। 2018 থেকে টিসিএস মোটামুটি ভালোভাবেই পরীক্ষা করাতো। 2025 সালে ইন্টারেস্টিং ভাবে টেন্ডার পায়। 2020 সালে এই কোম্পানিটি অত্যন্ত ছোট ছিল, এমনকি ডিরেক্টরেট জেনারেল অফ ট্রেনিং তাদের একটি ছোট্ট টেন্ডারে ইনএলিজিবল বলে ঘোষণা করে, কারণ তাদের বার্ষিক টার্নওভার ন্যূনতম 50 কোটি টাকাও ছিল না। কিন্তু ম্যাজিক দেখুন, এর ঠিক 5 মাস পরেই দেশের অন্যতম বড় সংস্থা এনটিএ, যারা নিট বা জেইইর মতো পরীক্ষা করায়, তাদের যখন টেন্ডার বার হলো তখন হঠাৎ করেই নিয়ম বদলে দেওয়া হলো। 50 কোটির নিয়ম কমিয়ে মাত্র 10 কোটি করা হলো এবং আইটি স্টাফের সংখ্যার নিয়মও এমনভাবে বদলানো হলো যাতে এই নির্দিষ্ট প্রাইভেট কোম্পানিটি সুবিধা পায়। ফলস্বরূপ টিসিএস এর মতো টেক জায়েন্টকে হারিয়ে কুইটি টেন্ডার জিতে নেয়। এরপর যখন মধ্যপ্রদেশের পটোয়ারি এবং এমপি টেট পরীক্ষার দায়িত্ব এই কোম্পানিকে দেয়া হলো, কিন্তু পরীক্ষা শুরু হতেই সার্ভার ক্র্যাশ, সিস্টেমের প্রশ্ন লোড না হওয়া এবং পেপার লিকের অভিযোগ উঠতে শুরু করলো। সব থেকে বড় কেলেঙ্কারি সামনে এলো গোয়ালিয়রের একটি নির্দিষ্ট কলেজ, এনআরআই কলেজ। সেই কলেজ থেকে ফলাফল প্রকাশের পর থেকে দেখা গেল প্রথম 10 জন টপারের মধ্যে 7 জন এই একই কলেজের ছাত্র। মজার বিষয় হলো, মিডিয়া যখন এই টপারদের তাদের সিলেবাসের বেসিক প্রশ্ন জিজ্ঞেস করলো, তারা একটাও উত্তর দিতে পারলো না। পরে তদন্তে জানা গেল এই কলেজটি একজন বিজেপি বিধায়কের। এখানেই শেষ নয়, 2024-25 সালে স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি তাদের টেন্ডারের নিয়মও বদলে দেয়। আগে যেখানে টেকনিক্যাল ক্ষমতাকে 70% এবং ফাইন্যান্সিয়াল বিটকে 30% গুরুত্ব দেওয়া হতো, সেটা বদলে 65 এবং 35 করা হয়। অর্থাৎ কোনো কোম্পানি কতটা সুরক্ষিতভাবে পরীক্ষা নিতে পারবে তার থেকে বেশি গুরুত্ব দেওয়া হলো কে কত কম টাকায় পরীক্ষা করিয়ে দিতে পারবে। মাত্র 171 টাকা প্রতি পড়ুয়া হিসেবে বিট করে টিসিএস কে হারিয়ে অল ইন্ডিয়া টেন্ডার পেয়ে গেল। ফলাফল, রাজস্থানের ছেলের পরীক্ষার কেন্দ্র পড়লো আন্দামান নিকোবরে। কোথাও গরুর খাটালের পাশে কম্পিউটার ল্যাব বানিয়ে পরীক্ষা নেওয়া হলো। আর প্রায় 55,000-এর বেশি পড়ুয়া মিসম্যানেজমেন্টের বিরুদ্ধে অফিসিয়াল অভিযোগ দায়ের করলো। কেবল নয়, চেন্নাই ভিত্তিক সালের মতো আরো অনেক সংস্থা রয়েছে। সিবিআই, এফআইআর, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের প্রশ্ন ফাঁস এবং ওএনজিসি ও এনটিএর দ্বারা ব্ল্যাকলিস্টে হওয়ার মতো অতীত থাকা সত্ত্বেও তারা উত্তরপ্রদেশে পুলিশ রেডিও অপারেটরের পরীক্ষা এবং ঝাড়খণ্ডের স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষার দায়িত্ব পেয়েছে, যেগুলোতে ব্যাপক রিমোট অ্যাক্সেস হ্যাকিং এবং প্রশ্ন ফাঁসের প্রমাণও মিলেছে। এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে ভারতের পরীক্ষা ব্যবস্থায় কিভাবে বেসরকারি সংস্থাগুলো মুনাফা লাভের হাতিয়ারে পরিণত করেছে, যেখানে মেধার কোনো মূল্যই নেই। এবার চোখ ফেরানো যাক আমাদের দেশের শিক্ষানীতি এবং কাঠামোগত খামতিগুলোর উপর। 2020 সালে ধুমধাম করে জাতীয় শিক্ষানীতি বা এলইভি
2020 আনা হলো, বলা হলো ভারতের শিক্ষা ব্যবস্থায় বিপ্লব আসবে। কিন্তু যে কোনো পলিসি বাস্তবায়নের জন্য দরকার ফান্ড বা টাকা। 1964 সালে কোঠারি কমিশন থেকে শুরু করে 2020 সালে এনইপি, সব জায়গাতেই স্পষ্টভাবে সুপারিশ করা হয়েছে দেশের শিক্ষা খাতে জিডিপির 6% খরচ করতে হবে। কিন্তু বাস্তবের ডেটা কি বলছে? ভারতের সাম্প্রদায়িক ইকোনমিক সার্ভে অনুযায়ী গত কয়েক বছর ধরে ভারতের শিক্ষার বাজেট জিডিপির মাত্র 2.7% থেকে 3%-এর মধ্যে আটকে রয়েছে, যেখানে উন্নত দেশগুলো তাদের শিক্ষার পেছনে বিপুল অর্থ ঢালছে, সেখানে আমরা এখনো পিছিয়ে আছি। ফান্ডিং না থাকায় সরাসরি প্রভাব পড়ছে শিক্ষার মানে। 2026 সালে গ্লোবাল ইউনিভার্সিটি র্যাঙ্কিং তুলে দেখুন। বিশ্বের সেরা 100টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ও নেই। এমনকি সেরা 200-র মধ্যেও ভারতের নাম খুঁজতে অণুবীক্ষণ যন্ত্র লাগবে। আইআইএসসি বেঙ্গালোর বা আইআইটি দিল্লি ও বোম্বে কোনো মতে 200-র আশেপাশে জায়গা পায়। অথচ আমাদের প্রিমিয়াম ইনস্টিটিউটগুলোর অবস্থা কি? দেশের 45টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে 33% টিচিং পোস্ট খালি পড়ে আছে, আইআইটি গুলোতে 40% এবং আইআইএম গুলোতে 31.6% শিক্ষকের পদ শূন্য। শিক্ষা ছাড়া বিশ্বমানের পড়াশোনা কিভাবে সম্ভব? শিক্ষার মান তো কমেইছে, তার উপর যোগ হয়েছে অন্ধবিশ্বাস আর রাজনীতির মেলবন্ধন। আইআইটি মাদ্রাসের মতো প্রতিষ্ঠানের ডিরেক্টর যখন জনসমক্ষে গোমূত্রের ঔষধি গুণ নিয়ে বক্তৃতা দেন, கோமூத்திரம் பிபாமி அப்படின்னாராம். உடனே போய் அங்க மாட்டுல சிவாஸ்தானத்துல கோமூத்திரத்தை எடுத்துன்னு வந்தாராம், கட 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 கடன்னு குடிச்சாராம். এবং তার জন্য সরকারের কাছ থেকে পদ্মশ্রী পান, তখন বিজ্ঞান গবেষণার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তো উঠতেই পারে। অন্যদিকে গালগোটিয়া ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানগুলোতে এমন রিসার্চ পেপার প্রকাশ করে যেখানে দাবি করা হয় যে থালা আর ঘন্টা বাজানোর ভাইব্রেশন নাকি কোভিড-19 ভাইরাসকে ধ্বংস করতে পারে। বিজ্ঞান এবং প্রযুক্তি প্রাঙ্গণে যখন গবেষণার চেয়ে প্রোপাগান্ডা বেশি গুরুত্ব পায়, তখন সেই দেশের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে পড়তেই বাধ্য। অনেকেই বলতে পারেন ভারতের জনসংখ্যা অনেক বেশি, তাই এত চ্যালেঞ্জ। কিন্তু আমাদের ঠিক পাশেই রয়েছে চীন, সমপরিমাণ জনসংখ্যা এবং একই রকমের সামাজিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও চীন আজ শিক্ষার ক্ষেত্রে কোথায় পৌঁছে যাচ্ছে একবার দেখুন। 1949 সালে চীনের সাক্ষরতার হার ছিল মাত্র 20%, আর আজ চীন প্রতি বছর 50 লাখ স্টেম অর্থাৎ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথ গ্রাজুয়েট তৈরি করছে। এটা কোনো রাতারাতি ঘটে যাওয়া অলৌকিক ঘটনা নয়, এর পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজি। 1986 সালে চীন সারা দেশে 9 বছরের বাধ্যতামূলক শিক্ষা চালু করে। এরপর প্রজেক্ট 985 এবং প্রজেক্ট 211-র মাধ্যমে নির্দিষ্ট কিছু বিশ্ববিদ্যালয়কে বেছে নিয়ে সেগুলোকে বিশ্বমানের করার জন্য $1 বিলিয়ন ফান্ডিং দেওয়া হয়। তাদের 1000 ট্যালেন্টস প্ল্যানে মাধ্যমে বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা সারা চীনা বিজ্ঞানী এবং গবেষকদের বিপুল বেতন এবং বিশ্বমানের ল্যাবের অফার দিয়ে দেশে ফিরিয়ে আনা হয়। শুধু 2022 সালেই 10 লক্ষের বেশি চীনা ছাত্র বিদেশ থেকে পড়াশোনা শেষ করে নিজের দেশে ফিরে এসেছে, কারণ তাদের সরকার তাদের সম্মান এবং সুযোগ দুই দিয়েছে। আজকের দিনে ব্যাটারি টেকনোলজি, ইলেকট্রিক ইভি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো ক্রিটিক্যাল টেকনোলজির ক্ষেত্রে বিশ্বের 90% গবেষণাপত্র চীনা বিজ্ঞানীদের হাত ধরেই আসে। চীন তাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বাজেটে প্রতি বছর 9% হারে বাড়িয়েছে এবং বর্তমানে তারা জিডিপির 2.5%-এর বেশি গবেষণায় খরচ করে। আর ভারতের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট খরচ জিডিপির মাত্র 0.64%। আমরা যখন গবেষণার জন্য বিজ্ঞানীদের টাকা দিতে পারি না, তখন কি হয়? ভারতের গর্ব ইসরোর 100-র বেশি বিজ্ঞানী সম্প্রতি চাকরি ছেড়ে চলে গেছে কম বেতন এবং সুযোগ সুবিধার অভাবে। যে গগনযান মিশন বহু বছর আগে মহাকাশে যাওয়ার কথা ছিল, তা আজও ফান্ডের অভাবে আটকে আছে। চীন যখন বিশ্বমানের প্রোডাক্ট বানাচ্ছে, আমরা তখন ব্যস্ত স্কুলের মিড ডে মিলে মেনুতে ডিম থাকবে নাকি থাকবে না, কিংবা ইউনিভার্সিটির ক্যান্টিনে নিরামিষ নাকি আমিষ খাবার দেওয়া হবে তাই নিয়ে মারামারি করতে। সোনাম ওয়াংচুর অনশন আজ আমাদের বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। তিনি শুধু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাননি, তিনি চান ভারতের এই পচে যাওয়া শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন। আজ 25 বছরের কম বয়সী ভারতীয় গ্র্যাজুয়েটদের মধ্যে 40%-এর বেশি বেকার। ডিগ্রি আছে
কিন্তু চাকরি পাওয়ার মতো দক্ষতা নেই, কারণ আমাদের সিলেবাস আন্তর্জাতিক মানের ধারে পাশেও আসে না। একটি মাত্র মন্ত্রীর পদত্যাগ কি এই সমস্যার সমাধান হবে? না, একদমই হবে না। আর যদি ধর্মেন্দ্র প্রধান চলেও যান, আগামীকাল যিনি আসবেন তিনিও একই ভেঙে পড়া রাজনৈতিকভাবে প্রভাবিত সিস্টেমের মুখোমুখি হবেন। যদি সত্যি এই দেশকে বিশ্বগুরু বানাতে হয়, তবে প্রোপাগান্ডা বন্ধ করে শিক্ষাকে প্রধান রাজনৈতিক এজেন্ডা বানাতে হবে। প্রথমত, শিক্ষা বাজেটকে অবিলম্বে জিডিপির 6% নিয়ে যেতে হবে। প্রয়োজনে সরকারি বাবু এবং মন্ত্রীদের বিলাসিতা কমাতে হবে। দ্বিতীয়ত, গবেষণা ও প্রযুক্তিতে বরাদ্দ বাড়াতে হবে, যাতে ভারতের ব্রেন ড্রেন বন্ধ হয়ে ব্রেন গেইন হয়। তৃতীয়ত, প্রাইভেট কোম্পানিগুলোর অনৈতিক সুবিধা পাইয়ে দেওয়া বন্ধ করে পরীক্ষা ব্যবস্থার স্বাচ্ছন্দ্যতা ফিরিয়ে আনতে হবে। চতুর্থত, শিক্ষাঙ্গন থেকে দলাদলি ও রাজনীতি দূর করে আধুনিক ও কর্মমুখী শিক্ষার প্রসার ঘটাতে হবে। ভুলে যান সোনাম ওয়াংচুকে। ককরোচ জনতা পার্টি কি? আমার মনে হয় প্রতিটা আন্দোলনকে সমর্থন করছে কিনা সেটার ডিসিশন মুখ দেখে নয়, কিসের দাবির জন্য আন্দোলন হচ্ছে সেটা দেখে করা উচিত। আপনার তার আন্দোলনকে রাজনৈতিক মনে হতে পারে, কিন্তু একটিবার নিজের সন্তানের বা নিজের ভবিষ্যতের দিকে তাকিয়ে দেখুন। এই শিক্ষা ব্যবস্থা কি আমাদের যুব সমাজকে আলোর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, নাকি অন্ধকারের অতলে তলিয়ে দিচ্ছে? সরকারি গাফিলতিতে নিটের পরীক্ষা বাতিল হওয়ার পর যে 30 জন ছাত্রছাত্রী সুইসাইডের পথ বেছে নিল, তার রেসপন্সিবিলিটি কি এডুকেশন মিনিস্টারের নেওয়ার কথা নয়? ভেবে দেখবেন। আপনি প্রশ্নগুলো নিয়ে ভাবছেন, তাই এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন। শেয়ার করুন আপনাদের সেই বন্ধুদের সাথে যারা এখনো সবকিছুকে ঠিক মনে করে চোখে কাপড় বেঁধে বসে আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।